আমার ইভেন জন্মদাতা বাবা মাও কখনো ভাবতে পারে না যে আমি তাদের একমাত্র ছেলে সার্ভাইভ করব। 19 জুলাই সারাদিন যত হত্যাকাণ্ড হয়, পুলিশরা যত ম্যাসাকার সৃষ্টি করে, যত আপনার নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়, তার মধ্যে আমি একজন। সারাদিনের মধ্যে একমাত্র আমি সার্ভাইভ করছি আমাদের উত্তরা জোনে। এখানে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমি আমার আহত ভাইদের সাথে থেকে এই জিনিসটা উপলব্ধি করছি। মাঝে মাঝে মনে হয় যে এখানে এই জিনিসগুলো শেয়ার করা থেকে হয়তো বা আল্লাহ যদি আমাকে আর হায়াত না দান করতো, হয়তো বা আমার জন্য ইজি হইতো। এই কথাটা খুব ইজিলি বলা শুনতে গেলেও আমি এটা খুব কষ্টের সাথে বলতেছি। আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান, আমাদের যে একটা টার্গেট ছিল, এইম ছিল, আমাদের যে একটা ফোকাস ছিল, আলহামদুলিল্লাহ আমরা সবই পেয়েছি। বাট আমরা যেই বাংলাদেশটাকে চেয়েছিলাম আদৌ তো এরকম বাস্তবায়ন হচ্ছে, বা আমরা যে বাংলাদেশটাকে স্বপ্ন দেখছি ওদিকে আমরা হাঁটছি? তো আমাদের যে একটা আত্মত্যাগ বা আমাদের যে যোদ্ধা ভাইদের আমরা হারাইছি, এত রক্ত, এত তাজা প্রাণ, এগুলো জাস্ট মুখে বলতেই মানায়। আমরা যদি এগুলাকে অ্যাকচুয়ালি ভ্যালিডিটি দিতাম বা আমরা মূল্য দিতাম, হয়তো বা আমাদের যে স্পিরিটটা, আমাদের যে আকুতি মিনতি, এটা হয়তো বা আপনাদের দাঁড়ে দাঁড়ে বা আপনাদের ফোনে, টেক্সটে, সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করা লাগতো না। আপনাদের ভেতর তাগিদ থেকে, আপনাদের ভেতরের স্পিরিট থেকে আমাদের পাশে দাঁড়াইতেন বা আমাদের হয়ে কথা বলতেন। ফিল্ড ওয়ার্ক করতে গেছিলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা, মেহেরপুর। তখন আমি ফার্স্ট রিয়ালাইজ যে মানুষজনকে তখন সেসব জায়গায় কিছু জেলাকে রেশিয়ালি ক্যাটাগরাইজ করে পুলিশকে ডেপ্লয় করা হতো একসময় 2014, 15, 16। এবং আমি 7টা কেস সম্পর্কে জানতে গিয়ে প্রায় 83 জনের আমরা ইন্টারভিউ নিয়েছি সেখানে, যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে নিয়ে যেত রাতের আধারে। পিলেট পায়ের যে আমরা যেটাকে হাঁটু বলি, নি বলি, এই জায়গায় তারা বন্দুক ঠেকিয়ে প্রায় শটগান থেকে 300 থেকে 500 পিলেট পায়ের এখানে তারা পুশ করতো। দেন চোখ যেটা বাধা ছিল এটাকে বেঁধে যাতে রক্তক্ষরণ হয়ে মারা না যায় সেখানে তারা সেখানে একটা বাদ দিত। এরপরে তারা যে কাজটা করতো, মানুষের যখন 300 থেকে 400 পিলেট হাঁটুর এখানে চলে যায়, তাকে কিন্তু ভাস্কুলার সার্জারি করা লাগে উইদিন 6 আওয়ার্স। আদারওয়াইজ তাদেরকে হয় পাটা কেটে ফেলতে হয় অথবা সে হার্ট অ্যাটাক করে বা অন্য কোনো কারণে মারা যায়। সো ডক্টররা সাজেশন দেয় উইদিন 6 আওয়ার্স যে ভাস্কুলার নার্ভটাকে, আদারওয়াইজ এটাকে বাঁচানো যায় না। কিন্তু এরপরে দেখা যায় যে কি ইন্টেনশনালি প্রত্যেকটা ভিকটিমকে হসপিটালে 2 থেকে 3 দিন করে এভাবে রাখা হইতো, এবং 3 দিন পর ডক্টররা দেওয়ার ইনস্ট্রাক্টেড কোড আনকোড তার পাটাকে কেটে ফেলতো। এবং আমি প্রায় 83টা ভিকটিমের সঙ্গে এভাবে মেহেরপুর টু সাতক্ষীরা আইনের তখন থেকে ইট হাউন্টেড মি ইন ডিফারেন্ট ক্যাপাসিটি। এরপরে আমি যখন এই যে কাজ করতে গেলাম জুলাই ম্যাসাকারের পরে, বিশেষ করে এই যে আমাদের যে হসপিটালগুলোতে, সেখানে অনেক ভিকটিম যারা তাদের চোখ হারাইছে। এবং সোহরাওয়ার্দী হসপিটাল যখন কাজ করতে গেছি, কুমিল্লার দেবিদ্বার থেকে একটা ভিকটিম এসেছে যেখানে তাকে একদম খুব ক্লোজ এই জায়গা থেকে তাকে শুট করা হয়েছে। প্রায় 400 পিলেট তার ইন্টেস্টিন, যেটাকে নাড়ি ভুড়িতে বলি, সেখানে তারা তারা এটাকে পুশ করেছে। 100 থেকে 150 স্টিল তার ইন্টেস্টিন আছে, হি ইজ স্টিল সার্ভাইভিং। আমি খুব মিরাকল অনেকে দেখেছি যেমন রংপুর একজনকে দেখলাম, যশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে এসে কাজ করত, তাকে খুব ক্লোজ রেঞ্জে নিয়ে পায়ের মধ্যে এরকম এখানে গানশুট বসিয়ে আমরা এরকম অসংখ্য ঘটনা দেখেছি। এই যে এত ঘটনাগুলা, এগুলো আসলে কেন ঘটেছে? আমি বাই ট্রেনিং আই এম অ্যান অ্যানথ্রোপোলজিস্ট। উই আর ট্রাইং টু আনফোল্ড যে কেন এই জিনিসগুলো, হোয়াই দ্য স্টেট ইজ সো অবসেসড যে এই ধরনের পিলেট গুলাকে ইউজ করার জন্য। আমরা সেইখানে শুধুমাত্র গিয়েছি আর কি, রাস্তা দেখা যাচ্ছে যে ওইখানে মেইন রোড। আমাদেরকে দেখে সাথে সাথে তারা টিয়ার সেল আর বুলেট ফায়ার করা শুরু করে দিল। তা আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না যে আসলে এরকম কিছু একটা হবে। আমরা যাওয়ার আগেই তারা ওরা ফায়ার শুরু করে দিল, টিয়ার সেল, তারপরে রিয়েল বুলেট, পিলেট গান। তখন থেকে বুঝতাম না যে আসলে টিয়ার সেল কি জিনিস, তারপরে ছোড়া গুলিগুলা কি জিনিস, এগুলো তখন জানতাম না। তো টিয়ার সেল মারার ফলে আমাদের চোখে জ্বালা পড়া শুরু করে দেয়, মুখে জ্বালা পড়া শুরু করে, কিন্তু বুঝতে পারতেছিলাম না যে এটা কি আসলে। তো কিছুক্ষণ পরেই অনেকে আসলো এসে পেস্ট, এমন ভাবে আমাদের অ্যাটাকিংটা হয়
যে তারা আমরা প্রায় 50 থেকে 100 জন একসাথে, তারা প্রায় 100 থেকে 200 জন একসাথে আমাদের মানে উল্টাপাল্টা ফায়ার শুরু করে দেয়। কোনো কথা নাই, কোনো আপনার সতর্ক নাই, কিছু না করে মানে আচমকা তারা উল্টাপাল্টা ফায়ার করে। সেই ফায়ারে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা প্রায় সেখানে 30 থেকে 40 জনের মতো এই পিলেট গান ইনজয় হয়ে যায়। সেখানে একটা ছেলে ছিল আমার দেখা, তাকে প্রায় 2 থেকে 3 ফিট দূরত্ব থেকে ফায়ার করে পিলেট গান, ঠিক আছে। এটা লাগছিল হচ্ছে এই সাইডটাতে, গলা থেকে এই বুক পর্যন্ত। সে সেখান থেকে আর উঠতে পারেনি, পরবর্তীতে জানতে পারলাম সে মারা গেছে। 71-এর সময় পাকিস্তানিরা আমাদের উপর গুলি করেছে। এটা তো আমাদের নিজেদের সরকার, আমাদের নিজেদের পুলিশ, আমাদের যাদের দায়িত্ব জনগণকে রক্ষা করার, তারাই আমাদের উপর গুলি চালাচ্ছে। এটা কিরকম জিনিস? এবং এই জায়গায় আমরা এসেছি, এটা আপনি একটু আগেই বললেন যে পেলেট গুলি বন্ধ করা হোক। অবশ্যই আমি মনে করি পেলেট গুলি বন্ধ করা হোক। আমি মনে করি কোন রকমের গুলি থাকা উচিত না। নিরস্ত্র মানুষ প্রতিবাদ করছে তার দাবির জন্য, এটা তো একেবারে ন্যায্য একটা দাবি, জনগণের এই দাবি হওয়ারই কথা। বরং যারা অন্যায় করছে, যেই কারণে এই দাবি করছে, যাদের কারণে এই দাবি করতে হচ্ছে, তাদেরই তো জবাবদিহিতার প্রয়োজন রয়েছে, তাদেরই বিচার হওয়া দরকার, তাদেরই কাঠগড়ায় দাঁড়ানোর কথা। অথচ ঠিক উল্টোটা হচ্ছে, যারা ন্যায্য দাবি করছে তারা আজকে আপনাদের মতন কেউ মারা গেছেন, কেউ আহত হয়েছেন। এবং এটা ঠিক তারা বলছে এটা নন লিথাল, একটা তো অবশ্যই সত্য যে এইগুলির জন্য অনেক মানুষ মারা গেছে। So it's important that these principles are integrated well in the process of crowd control. And the last one that I forgot to mention was accountability, because that is in general not only in crowd control but in every area. Accountability is paramount, because unless people are made, the police officers, the forces that are doing crowd control are held accountable for their actions. If they don't have a system where they can be questioned regarding using the force disproportionately without precaution, then I'm worried that, I'm concerned that this may not change. So I encourage you to make your demands a little bit more expanded, to demand for accountable, proportionate system of using crowd control and not just following. সমস্যাটা পুরোপুরি আইনের মধ্যে না, সমস্যা হচ্ছে আইনের প্রয়োগ আমরা দেখি না। আমরা এখানে আজকে যে আপনারা সবাই পেয়েছেন আশা করি আমাদের এই যে গবেষণার কাজটা, সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, আন্তর্জাতিক সনদ, মানবাধিকার সনদে যা যা বলা আছে, জাতিসংঘের বিভিন্ন নিয়ম নীতি আছে যেখানে বলা আছে যে নির্বিচার এগুলি চালাতে পারবে না, সমানুপাতিক ভাবে করতে হবে, এবং কাছে থেকে শটগান ফায়ার করতে পারবে না, যেগুলো অনেকে বলেছেন ডকুমেন্টের মধ্যে করা হয়েছিল। আমরা যেতে পারি এবং সেই জায়গায় যাওয়া উচিত যে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে ফেলা উচিত আমাদের আইনগুলো। আমাদের আইনগুলো অনেক পুরনো, ব্রিটিশ আমাদের পুলিশ রেগুলেশন আছে, ফৌজদারি কার্যবিধি, কিন্তু সেটা যদি নাও হয়, ইভেন যতটুকু আইন আমাদের এই মুহূর্তে রয়েছে, যতটুকু আইন আমাদের 5 তারিখের আগে আমাদের দেশে প্রচলিত ছিল, একই আইন তো এখন পর্যন্ত আছে, সেটাও কিন্তু পালন করা হয়নি যখন এই অস্ত্রগুলো এইভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের আসলে নতুন, অবশ্যই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের আইন সংশোধনের কথার দাবি তোলা উচিত, প্যালেট গান বন্ধের দাবি অবশ্যই তোলা উচিত, কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে যে আইনি কাঠামোর মধ্যে, সেটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যেও নিয়ে আসা। একটা দেশে, গণতান্ত্রিক দেশে, একজনের মত প্রকাশ করবে, একজনের মত আরেকজনের পছন্দ না হইতে পারে, এটাই স্বাভাবিক। যদি যুক্তিগত অর্থ থাকে সেটা মানতে বাধ্য। আজকে আমার বিষয় যদি কারো খারাপ লাগে, কারো ভালো লাগে, দুইটা পক্ষই থাকবে, কিন্তু এর কারণে হতাহত করতে হবে, রাবার বুলেট ছুটতে হবে, সাউন্ড গ্রেনেড মারতে হবে। আজকে এই পরিস্থিতির জন্য দায়ভার কাকে দিব? আজকে আমি অন্তত আমার এক চোখ, আমার এনপিএল, আমি চোখে দেখতে পারবো না। আমার যদি আরেকটা চোখ শেষ হয়ে যায়, তখন আমার পরিস্থিতিটা কি হবে? আমি বর্তমানে আমার এই কষ্ট আমার প্যারেন্টসকেও বলতে পারি না। আমার আম্মা আমাকে জিজ্ঞেস করে যে বাবা কেমন আছো, আমার আম্মা জানে না যে আমি, আমার এক চোখ এনপিএল, আমার এক চোখ 95% ড্যামেজ রেটিনা। আমার আম্মাকে আমি কি বলবো যে আম্মা আমি দেখতে পাই না, এই কথাটা আমি আমার আম্মাকে বলতে পারবো?
এই রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, যারা আমাদের এই পরিস্থিতি ঘটাইছে এই পরিস্থিতির দায়ভার তাকেই দিতে হবে। সে 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 কেন আমাদের সাথে এরকম ঘটাইলো? এই প্রশাসন কি ওনাদের শিক্ষাগত যোগ্যতা কি এটা ওনারা শিক্ষার সঙ্গে কি জানে না? শিক্ষা তো সেটাই, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তো শিক্ষা যদি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়ে থাকে, তারা কোন মর্মে তার সন্তানের প্রতি গুলি করলো? তারা আমাদের কি সন্তান বলে সম্বোধন করে না? তারা আমাদের সন্তান বলে, আমাদের ভাই বলে, এই ভাই তাদের নমুনা। সে তার সন্তানের প্রতি গুলি করতে পারতো? এই প্রশাসনের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। প্রশাসনের জন্য ভাই থাকে, মিডিয়া ভাইরা আছে, অনেক মিডিয়া আমাদের অনেক সহযোগিতা করেছে, অস্বীকার করার মতো না। কিন্তু এই মিডিয়া ভাইরা যদি আরো সোচ্চার থাকতো, আজকে হয়তো আমাদের এরকম অনন্ত বরণ করতে হইতো না। তাদেরকে খুব ভালো ট্রেনিং এ দেওয়া হয়। ট্রেনিং যেগুলো দেওয়া হয় একদম যে খুবই মানে বাংলাদেশের এই ট্রেনিং এর সঙ্গে কিন্তু নানান আন্তর্জাতিক সংস্থা থেকে নানান দেশের নানান জন কিন্তু নানান অংশীদার এখানে রয়েছে। তাহলে কেন এই জিনিসগুলো ঘটতেছে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এইটা আপনি যদি অনেকের সঙ্গে কথা বলেন, আপনি দেখবেন যে যারা হচ্ছে পুলিশ যে রেগুলেশন, তাদের তো একটা পিআরবি আছে, যে পুলিশ কিভাবে তাদের রেগুলেশন আছে, সেখানে কিন্তু তারা দেখে যে পুলিশ প্রবিধান যারা মেনে চলে তাদের কোনো প্রমোশন হয় না, তারা কোনো বিপিএন টিপিএন এই ধরনের কোনো পদ পদবি পায় না, একটা ভালো পজিশন পায় না। যে যত বেশি, আমি সরি টু সে, আমি আমার ফিল্ড ওয়ার্কে আমি কিছু পুলিশ কপের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, যে টেস্ট ম্যাচ খেলে পুলিশের মধ্যে, মানে যে রুল রেগুলেশন মেনে চলে, তাকে কিন্তু খুব বেশি মানে পদ পদবি বা লুক্রেটিভ পজিশন গুলোতে দেওয়া হয় না। কিন্তু যে টি-20 এর মতো এই যে এই কাজগুলো করতে পারে, যে দেখে যে এই কাজগুলো সে করতে পারে, সে কিন্তু পদ পদবি থেকে শুরু করে ভালো জায়গায় পোস্টিং, লুক্রেটিভ লাক্সারিয়াস পোস্টিং, এই জিনিসগুলো তারা কিন্তু পাচ্ছে। সেকেন্ড, আপনি যেটা বলতেছেন যে এটা ভেরি পার্সোনাল, আই এম সরি টু সে ইটস নট টু মাচ পার্সোনাল, ইট ওয়াজ মানে এটা কিন্তু কেয়ারফুলি ক্যালিব্রেটেড। যে মানুষজনকে আমি বারবার বলতেছি যে গুলির কিন্তু নানান ধরন আছে। একটা হচ্ছে ছড়রা গুলি, এরপর আপনারা দেখবেন যে কিছু আছে হচ্ছে এই যে আমরা বারবার যেটা 7.62 নিয়ে আলাপ হচ্ছে 3, নানান ধরনের। এখানে কিন্তু আমরা জুলাই অ্যাট্রোসিটিজ এর মধ্যে অনেকেই যেটা ইগনোর করেছি, পুলিশের বাইরেও সিভিলিয়ান যে যারা যে অথরাইজ যে অস্ত্রগুলো, সেগুলো দিয়ে কিন্তু 3 তারিখ 4 তারিখ এবং 20-21 তারিখে নির্বিচারে গুলি করে মানুষকে ডেবিলিটেট করা হয়েছে, মারা হয়েছে। সেগুলো তো ইন্টেনশনাল প্র্যাকটিস টু কিল পিপল, দ্যাট ইজ ফাইন। বাট ছড়রা গুলিটা, যেটাকে আমরা ধরেই নি যে এটার ইন্টেনশনাল প্র্যাকটিসটা হচ্ছে নট টু কিল, যেটা ইন্টেনশনাল প্র্যাকটিস, কিন্তু এটা শুধুমাত্র নট টু কিলের মধ্যে এটা কিন্তু থাকতেছে না, এটা কিন্তু পার্মানেন্টলি একটা ডিসেবল একটা বডি তৈরি করতেছে, যেটাকে আমরা ইনকমপ্লিট ডেথ বলতেছি। মানে এটা কিন্তু মানে তার এটা ডেথ হচ্ছে না, তার এটার জন্য কিন্তু কারোর কাছে তার জবাবদিহি করা লাগতেছে না। সে বারবার বলবে যে অল দিস থিংস লিগাল, এটা আইনি ভাবে আমি ছড়াগুলি ইউজ করতে পারি। সো এই যে ইউজ করতে পারি, এই যে আইনের দোহাই দেওয়া বারবার যে আইনি ভাবে ইট ইজ অ্যালাউড,